সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের অনুষ্ঠান, আপনাদের সুস্বাস্থ্যের বার্তা নিয়েই আমরা আসি প্রতিদিন আপনাদের কাছে। আজকে এসেছি, আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া, কনসালটেন্ট ডেন্টাল সার্জন, ভিআইপি ডেন্টাল জোন। ডাক্তার সানজিদা পাপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। প্রবাদ আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। সচেতন মানুষ হিসেবে আমরা আমাদের প্রতিটি অঙ্গের মর্যাদা যেন বুঝি, তার জন্যই আমাদের এই সচেতনতামূলক অনুষ্ঠানগুলোর আয়োজন করা। দাঁত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। দাঁত আমাদের জীবনকে পূর্ণতা দেয়, আমাদের খাবারের স্বাদ গ্রহণ থেকে শুরু করে খাবারকে সঠিকভাবে হজম করা এবং ইত্যাদি বিভিন্নভাবে দাঁত আমাদেরকে সহযোগিতা করে আমাদের একটি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য। সেই সাথে মুখগহ্বরও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের শরীরের। আমাদের খাদ্য গ্রহণ তো রয়েছেই, সেই সাথে আমাদের কথা বলা, বাচন ইত্যাদির সাথে সম্পৃক্ত আছে দাঁত এবং মুখগহ্বর। প্রিয় দর্শক, এই দুটি অঙ্গকে আমরা কী করে ভালো রাখতে পারি এবং কীভাবে জীবনযাপন করলে এই দুটি অঙ্গ আমাদের জন্য সুস্বাস্থ্যের বার্তা হিসেবে আমাদের সাথে সারা জীবন থাকতে পারে, সেটি নিয়েই আমরা আজকে কথা বলবো। ডাক্তার সানজিদা, প্রথমে জানতে চাই, দাঁত এবং মুখগহ্বরের কি কি অসুখ হয়ে থাকে সাধারণত? ধন্যবাদ। খুবই কমন একটি প্রশ্ন এবং এটি কিন্তু আমরা দেখি যে খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের যারা রোগী আছেন, এখন যদি অনেকটা পরিবর্তন হয়েছে, তারপরও শুধুমাত্র দাঁত ব্যথা হলে বা কোনো সমস্যা হলেই আসলে ডেন্টিস্টের কাছে তারা যান। তো সেক্ষেত্রে আমাদের সবার আগে যেটি পরামর্শ থাকে সেটি হচ্ছে সমস্যাগুলো শুরু হওয়ার আগেই যাতে, বা একেবারে শুরুর দিকে প্রাইমারি স্টেজেই যাতে আমরা এটা ধরতে পারি, সে কারণে প্রতি 6 মাস পর পর কিন্তু ডেন্টিস্টের কাছে সাধারণ যে চেক আপটা আছে সেটির জন্য যাওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর সমস্যা যখন নিয়ে আসে আমাদের কাছে, তখন কিন্তু অনেকটাই অ্যাডভান্সড হয়ে যায়। তো যেই সমস্যাগুলো সাধারণত আমাদের এখানে নিয়ে আসে, দাঁতের সমস্যা বা মুখের ভেতরের সমস্যা, সবচেয়ে প্রধান যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে দাঁতের ক্ষয়রোগ, অথবা মাড়ি দিয়ে রক্ত আসে, মুখের ভেতরে দুর্গন্ধ, দাঁত শিরশির করা, তারপরে তো মুখের ভেতরের আলসার থাকতে পারে, দাঁতে দেখা যায় যে খাবার আটকাচ্ছে, এরকম নানা ধরনের সমস্যা থাকে। বাচ্চাদেরও কিছু সমস্যা তার সাথে সাথে থাকে। তো তবে সাধারণ সমস্যা এটাই যে মুখের ভেতরে দুর্গন্ধ, এটা সবচেয়ে বেশি থাকে। তারপর যখন দাঁতে ব্যথা থাকে, ব্যথা হলে তো তখন তাকে আসতেই হয়। মুখগহ্বরের আলসার বা মুখগহ্বরের ক্যান্সার, এগুলোও তো আমাদের মুখগহ্বরের অসুখ হিসেবে গণ্য হবে। খুবই কমন, এবং এগুলো আসলেই মুখগহ্বরের মানে অন্যতম প্রধান অসুস্থতা আমরা বলবো। কারণ মুখের আলসারটা অনেক সময় আমরা ইগনোর করে যাই, এবং অনেক সময় দেখি আমরা যে সব সময় আসলে সাধারণ আলসারগুলো, বেশিরভাগ ক্ষেত্রে আলসারগুলো খুব সাধারণ হয়। সেই আলসারগুলো অনেক সময় যারা ইগনোর করে যান, সেটি কিন্তু আবার অনেক সময় একটু ক্যান্সারের রূপ নেওয়ার একটা প্রবণতা থাকে বা ঝুঁকির মধ্যে পড়ে যায়। সেটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। যে কথাটা বলছিলেন যে মুখের দুর্গন্ধ, যেটি খুবই কমন একটি সমস্যা আমাদের জন্য এবং অত্যন্ত বিব্রতকর একটি সমস্যা বটে, খুব সামাজিকভাবে মানে কি বলবো, একেবারে অগ্রহণযোগ্য হয়ে পড়ে এবং কারোর সাথে মিশতে পারে না যার এই সমস্যাটা আছে। একেবারেই। এই মুখের দুর্গন্ধের আসলে কারণ কি এবং এর থেকে ভালো থাকার উপায় কি? মুখের দুর্গন্ধের কারণ হচ্ছে, যেটি আমি শুরুতেই বললাম, যে মুখের ভেতরে মাড়ির যে প্রদাহজনিত সমস্যা, সেটি কিন্তু একটা প্রধান কারণ মুখের ভেতরের দুর্গন্ধের। এবং এই প্রদাহজনিত সমস্যাটা হয় হচ্ছে ওরাল হাইজিন যদি মেনটেন করা না হয়, বা মুখের ভেতরের যে পরিচ্ছন্নতা সেটি যদি মানে ঠিকমতো করা না হয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। সবচেয়ে বেশি আমরা দেখি যে দাঁতের সাথে মাড়ির যে সংযোগ স্থলটা থাকে, সেখানে ডেন্টাল ক্যালকুলাস বা স্টোন যখন হয়, সেটি কিন্তু আসলে এই মুখের দুর্গন্ধ তৈরি করে। এবং এই স্টোনগুলো আমরা প্রথমে শুরুর দিকে অনেকেই জানি, কিন্তু মানে এখন অনেকেই এডুকেটেড হয়েই আমাদের এখানে আসেন। অনেকে বলেন যে আমার দাঁতে কি প্লাক আছে বা আমার দাঁতে কি ক্যালকুলাস আছে। তো জানেন ঠিকই, কিন্তু তারা এটা বোঝেন না যে 6 মাস পর পর এই ক্যালকুলাসটা পরিষ্কার করতে হয়, বা স্কেলিং এর মাধ্যমে মানেন না। হ্যাঁ, তো এই স্কেলিংটা যদি আমরা মানে রেগুলার করতে পারি 6 মাস থেকে 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু মুখের দুর্গন্ধের সমস্যাগুলো পুরোপুরিভাবে চলে যায়, যদি কারণটা হয় মুখের ভেতরের কারণ। আরও কিছু সিস্টেমিক কজ থাকতে পারে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা বা লিভারজনিত সমস্যা, সেটি হলে অবশ্যই এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।
দাঁত শিরশির করা, যে এটি একটি অন্যতম মানে কমন একটি সমস্যা। একেবারে এটি কেন হয় এবং এটার প্রতিকার কি? সাধারণত যেটি হয় শিরশির করা, এটি খুব কমন, বিশেষ করে শীতকালে তো একেবারে খুব মানে বলে থাকেন যে মানে শীতে আমাদের দাঁত শিরশিরটা বেশি হয়ে থাকে। তো সাধারণত যেটা হয় যে দাঁতের তো কয়েকটা লেয়ার থাকে, আমরা জানি যে সবচেয়ে উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে দাঁতের এনামেল, এরপরে ডেন্টিন, তারপরে হচ্ছে পাল্প, একেবারে মজ্জা যেটা। হ্যাঁ, তো উপরের এনামেলটা অনেক সময় কারো কারো ক্ষেত্রে বয়সজনিত কারণে এনামেলটা ক্ষয় হয়, কারো কারো ক্ষেত্রে দাঁত ব্রাশ করার যে ভুল টেকনিক সেটার কারণে কিন্তু এক ধরনের ক্ষয় হয়। তো সেই ক্ষয়ের কারণে দেখা যায় এনামেলটা যখন ক্ষয় হয়ে যায়, ভেতরের যে ডেন্টিন পোর্শনটা থাকে সেটি কিন্তু এক্সপোজড হয়ে যায়, এবং এটি যখন এক্সপোজড হয়ে যায়, এটি থাকে খুবই সেন্সিটিভ একটা পোর্শন, এটি যখন এক্সপোজড হয় তখনই কিন্তু দাঁত শিরশিরের যে সমস্যাটা সেটি হয়। তাই একটু আমরা এই জাতীয় সমস্যা হলে আমরা দেখি যে আসলে দাঁত শিরশিরটা কেন হচ্ছে, কোন জায়গাটা আসলে ক্ষত হচ্ছে বা ক্ষয় হচ্ছে। যদি দেখা যায় যে দাঁতের যে নেক রিজনটা থাকে, যেখানে মাড়ির সাথে দাঁত সংযুক্ত হয়ে থাকে, ওই জায়গাটা যখন একটু ডিপ্রেসড হয়ে যায় বা গর্ত হয়ে যায়, তখনই কিন্তু আমরা বুঝি যে এটা সাধারণত ব্রাশের যে ভুল টেকনিক তার কারণে এই ক্ষয়টা হয়েছে। এবং এটির প্রধান মানে সাধারণত শিরশির করার প্রধান কারণটাই থাকে এই ফল্টি টেকনিক অফ টুথব্রাশ। এক্ষেত্রে আমরা যেটা করি, একটা ফিলিং ম্যাটেরিয়াল আছে দাঁতের সাথে একেবারে টোটালি পুরোপুরিভাবে মিশে যায় এমন একটা কালার ফিলিং আমরা ব্যবহার করি। সেই ফিলিং ম্যাটেরিয়ালটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমাধানটা করা যায়। তবে অনেক ক্ষেত্রে আবার এটা হয় যে যেহেতু এমন একটা পোর্শনে এই ক্ষয়টা হয়, সেখানে আবার ক্যাপ করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না। যদি খুব বেশি মাত্রায় শিরশিরটা শুরু হয়ে যায় এবং তার সাথে সাথে যদি ব্যথা হয়, তাহলে কিন্তু দাঁতটা রুট ক্যানাল করে ক্যাপ করলেই সেটি স্থায়ীভাবে সমাধান করা সম্ভব। আচ্ছা, টুথব্রাশের ক্ষেত্রে আসলে আমাদের কি কোনো বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা যে এই ধরনের টুথব্রাশ ব্যবহার করতে হবে? বা একেবারে আমরা তো অনেক সময় দেখি যে খুব ভুল একটা ধারণা নিয়ে আসলে সবাই মনে করেন, পোষণ করেন, সেটা হচ্ছে যে যত শক্ত ব্রাশ হবে তত সুন্দরভাবে পরিষ্কার হবে এবং যত ঘষা মাজা করা হবে তত বোধহয় দাঁত ঝকঝকে হবে। এটি খুবই ভুল ধারণা। ব্রাশ হতে হবে খুবই সফট, ব্রাশের যে ব্রিসেলটা সেটি একেবারে সফট হতে হবে এবং সেটি সাধারণত আমরা বলি যে 2 থেকে 2.5 মিনিট ধরে যখন কেউ ব্রাশ করে সেটি কিন্তু মোর দেন এনাফ। অনেকে আছে দীর্ঘ সময় ধরে ব্রাশ করছেন এবং সে ব্রাশ করতে করতে সে হয়তো এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, কথা বলছে, মানে চিন্তাই করে না যে আসলে সে যে তার নিজের দাঁতের ক্ষতি করছে সেটি কিন্তু অনেকে বুঝতে পারে না। তো সফট একটা ব্রিসেলের ব্রাশ দিয়ে সাধারণত 2 থেকে 2.5 মাস পর্যন্ত এই ব্রাশের কার্যকারিতাটা থাকে। এর পরবর্তীতে কিন্তু ব্রাশটা চেঞ্জ করে নেওয়াই ভালো। মানে 2 থেকে 2.5 মাস এক একটা ব্রাশ ব্যবহার করা যাবে, এরপরে ব্রাশ চেঞ্জ করা উচিত। তবে ওই যে আমি বলছিলাম যে অনেকেই আছে যারা খুব সময় নিয়ে ব্রাশ করে, খুব জোরে প্রেসার দিয়ে ব্রাশ করে, তাদের ক্ষেত্রে কিন্তু দুইটা ব্যাপার হয়। সেটা হচ্ছে ব্রাশটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার দাঁতটাও তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তো এই কারণে আমি একটু দর্শকদের বলবো যে তারা যেন যখন ব্রাশ করে অবশ্যই একটা সফট ব্রিসেলের ব্রাশ ইউজ করবে। ব্রাশ সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ব্রাশের টেকনিকটা একজন ডেন্টিস্টের কাছ থেকে তিনি জেনে নিতে পারেন। তারপর ইউটিউবেও কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাই যে কিভাবে সঠিক উপায়ে দাঁত ব্রাশ করতে হয়, সেটি জেনে নিয়ে দাঁত ব্রাশ সঠিক সময় দিনে 2 বেলা, আমরা সাধারণত বলি সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পরে, এই 2টা টাইম যদি ব্রাশ করতে পারে তাহলে কিন্তু খুব ভালোভাবেই এটি মেনটেন করা সম্ভব। আর দৈনন্দিন পরিষ্কারের সাথে সাথে আরেকটা ব্যাপার একটু মেনটেন করতে হয় ভাইয়া, যেটা আপনি বলছিলেন যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে 2 দাঁতের মাঝখানে অনেকে খাবার আটকায়। তো এই যে 2 দাঁতের মাঝখানে খাবার আটকানোর মানে ঝামেলাটা বা সমস্যাটা, এটির কারণে অনেকে টুথপিক ব্যবহার করেন। অনেকে দেখা যায় যে ডিভাইস রয়েছে বিভিন্ন ধরনের, ম্যাচের কাঠি বা ইভেন সেফটি পিন দিয়েও কিন্তু খোঁচাখুচি করেন। এতে যে দাঁতের এবং মাড়ির কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটি কিন্তু তারা বুঝতে পারেন না। তো আমরা সাধারণত এটি পুরোপুরিভাবে মানে আনসাইন্টিফিক একটা ব্যাপার বলে থাকি এবং এটি একেবারেই করা যাবে না। 2 দাঁতের মাঝখানে যদি পরিষ্কার করতে হয়, ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় বাজারে, সেটি ব্যবহার করতে পারে। ব্রাশ রয়েছে, ফ্লস রয়েছে, মানে সুতার মতো যেটি রয়েছে সেটি দিয়ে, এবং মাউথওয়াশ
মাউথওয়াশ ইউজ করতে পারে। তো এই বিষয়গুলো যদি একটু মেনটেন করেন তা এবং 6 মাস পর পর যদি ডেন্টিস্টের কাছে তিনি চলে যান, তাহলে কিন্তু যে কোনো মানুষেরই দাঁত এবং মুখের স্বাস্থ্যটা খুব ভালো থাকবে। এবং সেটি প্রথম দিকে বা প্রাথমিকভাবে যদি যে কোনো রোগটা ধরা পড়ে, তাহলে কিন্তু সেটি সমাধান করাও খুব ইজি হয়ে যায়। আচ্ছা, দাঁতের ব্যথা, প্রচণ্ড ব্যথা হয় এবং দাঁতের ব্যথা হলে কিন্তু মানুষ অস্থির হয়ে যায়, খুবই তীব্র ব্যথা হয়। এই দাঁতের ব্যথাগুলো আসলে কি কি কারণে হয় এবং সমস্যার সমাধান কি? দাঁতের ব্যথার অনেক কারণ রয়েছে এবং দাঁতের ব্যথাটা আসলেই কমন কারণগুলো একটু যদি আমাদেরকে বলেন। ভীষণ তীব্র হয় এবং আমরা সাধারণত বলি যে একজন গর্ভবতী নারীর যে মানে লেবার পেনটা হয়, সেটার সাথে আসলে তুলনা করা হয় দাঁতের ব্যথা, এতটাই তীব্র হয়। এবং যিনি দাঁতের ব্যথায় ভুগেছেন তিনি জানে যে এটা আসলে কতখানি মারাত্মক। তো এই দাঁতের ব্যথার অনেকগুলো কারণ, তার মধ্যে প্রধান সেটা হচ্ছে পালপাইটিস। সেটি ক্লোজড পালপাইটিস হতে পারে, ওপেন পালপাইটিস, মানে দীর্ঘদিন ধরে দাঁতের ক্ষয় রোগ নিয়ে যারা বসে আছেন, সেই ক্ষয়টা একসময় ওই যে বলছিলাম যেটা যে অনেকগুলো লেয়ার আছে দাঁতের, এনামেল, ডেন্টিন এবং পাল্পকে যদি অবশেষে টাচ করে যায়, সেই ব্যথাটা নিয়ে যিনি বা সেই সমস্যাটা নিয়ে যিনি অনেক দিন ধরে বসে থাকেন, হঠাৎ করে কিন্তু তার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, তীব্র দাঁতে ব্যথা। এবং এই পালপাইটিসের ব্যথাটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। এটি অনেক সময় অনেকেই আছেন যারা হচ্ছে দাঁতের মানে ব্যথা সহ্য করতে না পেরে ব্যথার ওষুধ খান এবং দিনের পর দিন এই ওষুধ খেয়ে হয়তো তিনি ব্যথাটা কমিয়ে রাখছেন, কিন্তু যতদিন পর্যন্ত না ওই যে পালপাইটিসের কথা যেহেতু আমি বলছি, এখানে রুট ক্যানাল ওপেন করার একটা ব্যাপার আছে, রুট ক্যানাল ট্রিটমেন্টের যে ওপেন করার যে প্রসেসটা, সেটি যদি শুরু করা না হয় তাহলে কিন্তু এই ব্যথাটা পুরোপুরি যাবে না। তো এটি বুঝতে হবে যে আসলে কি কারণে দাঁতের ব্যথাটা হয়েছে এবং ব্যথার ওষুধ না খেয়ে মানে সরাসরি ডেন্টিস্টের কাছে চলে যেতে হবে, তিনি আসলে বলবেন যে কি করতে হবে। আর আরও দাঁতের ব্যথা রয়েছে আক্কেল দাঁতের ব্যথা, সেটিও খুব তীব্র হয়। আমরা জানি যে দাঁতের মানে আক্কেল দাঁত বলতে আসলে সাধারণত মানে যেই দাঁতটাকে বোঝানো হয়, সবাই জানে যে একদম শেষের যে দাঁতটা হয়, চোয়ালে প্রতিটি চারটা দাঁত রয়েছে আক্কেল দাঁত, এবং এই আক্কেল দাঁতগুলো ওঠে হচ্ছে 17 বছরের পর থেকে, সাধারণত 40 বছর পর্যন্ত এই দাঁতগুলো উঠতে পারে। সো এই সময়টার মধ্যে অনেকেই আক্কেল দাঁতের ব্যথাটা খুব তীব্র হয় তাদেরই যাদের সাধারণ যে পজিশনটা, সেই পজিশনের বাইরে যদি দাঁতটা ওঠে, অনেক সময় অ্যাঙ্গুলার হয়ে থাকে, অনেক সময় পুরোপুরি শুয়ে থাকে। তো এই ব্যথাগুলো খুব তীব্র হয়, কারণ পাশের এই দাঁতটা কিন্তু এক ধরনের প্রেশার দিয়ে থাকে। এই প্রেশারের কারণে প্রচণ্ড ব্যথা হয় এবং ওখানে একটা পকেটের মতো হয়ে যায়। অনেক সময় অনেকে বলে যে মাড়ি চলে আসে দাঁতের উপর দিয়ে। তো এই মাড়িগুলো যখন আসে তখন কিন্তু ওপরের দাঁতের সাথে নিচের দাঁতের মাঝামাঝি যে মাড়িটা যখন আসে তখন কিন্তু খুব তীব্র ব্যথা হয়, ভেতরে খাবার আটকে থাকে। হ্যাঁ, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু তীব্র দাঁতে ব্যথার কারণ। তো এই ক্ষেত্রেও আবার অনেকে আছেন যারা দাঁত আসলে বুঝেন না যে কি করতে হবে। এক্ষেত্রে আমরা যেহেতু আক্কেল দাঁতের সমস্যা, আমরা কিন্তু দাঁতটাকে তুলে ফেলতে বলি, কারণ অন্যান্য দাঁতের ক্ষেত্রে আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত দাঁতটি রাখার, কিন্তু আক্কেল দাঁতের ব্যথা যখন শুরু হয় তখন কিন্তু এই দাঁতটাকে আমরা আর রাখার পরামর্শ দেই না, এটি তুলে ফেলতে হয় এবং সেটি তোলার পরেই তিনি মানে ভালো থাকেন আর কি। এটি অনেকে আছেন যারা জিজ্ঞেস করেন আমাদেরকে যে আক্কেল দাঁতের তোলার পরে চোখের কোনো সমস্যা হয় কিনা। যে কোনো দাঁতের ক্ষেত্রে এটা খুবই কমন একটা প্রশ্ন যে আচ্ছা আক্কেল দাঁত তুলে ফেললে। আর আরেকটা বিষয় হচ্ছে অন্য দাঁতের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব একটা হয় না। অনেকেই আছেন যারা এসে বলেন যে দাঁতটা তুলে ফেলেন, আমার খুব কষ্ট হচ্ছে। মানে আমরা যতই বলি যে না দাঁতটা রাখা যাবে, তিনি কিন্তু দাঁতটা তুলে ফেলতে বলেন। আবার অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের কাছে আমরা দেখি আক্কেল দাঁতটা তোলার ক্ষেত্রে অনেকে অনীহা প্রকাশ করেন, কারণ যে আক্কেলের সাথে একটা ব্যাপার আছে, এটি চলে গেলে কি আসলে আক্কেলের সমস্যা হবে কিনা, এটি চলে গেলে চোখের সমস্যা হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু অনেকে জিজ্ঞেস করেন। তো তাদের জন্য আমি বলবো যে এই ধারণাটা একেবারেই ভ্রান্ত ধারণা। দাঁতের সাথে চোখের এবং আক্কেলের কোনো সম্পর্ক নাই, বিশেষ করে আক্কেল দাঁতের সাথে। আর অন্যান্য যে কোনো দাঁতও যদি তুলে ফেলার প্রয়োজন হয় এবং ডেন্টিস্ট যদি বলেন তুলে ফেলতে, তাহলে কিন্তু এটি আসলে তুলতে হবে। এবং আক্কেল দাঁত ছাড়া অন্য যে কোনো দাঁতের ক্ষেত্রে আমরা দাঁতটা তোলার পরে একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে অবশ্যই দাঁতটি প্রতিস্থাপন করতে হবে। কারণ যেখানে দাঁতটা যদি কোনো দাঁত তোলা হয় আক্কেল দাঁত ছাড়া অন্যান্য দাঁতের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে সমস্যাটা হয়, আপনার হয়তো
যে কারণে আপনি এসেছেন, যে দাঁতটা ভেঙে গেছে বা ব্যথা নিয়ে আপনি এসেছেন, সেই অবস্থায় দাঁতটা তুলে ফেলার পর হয়তো আপনি ব্যথা চলে যাচ্ছে, কিন্তু দাঁতটা তোলার পরে পাশের যেই দাঁতগুলো সেগুলো টেন্ডেন্সি থাকে হচ্ছে ওই মানে যেখানে স্পেসটা পাচ্ছে সেদিকে ইনক্লাইন্ড হয়ে যাওয়া, তাতে করে সামনের দাঁতগুলো ফাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যদি ভেতরের দাঁতগুলো ফেলে দেওয়া হয়, আক্কেল দাঁত ছাড়া, যত দ্রুত সম্ভব ওই জায়গাটাতে একটা প্রতিস্থাপনের প্রসেস শুরু করে দিতে হবে, যাতে করে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, উপরের দাঁত যাতে নিচের দাঁতের সাথে সঠিক জায়গা মতো পড়তে পারে, সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, টুথপেস্ট ক্ষেত্রে আর কি আমাদের বিভিন্ন ধরনের টুথপেস্ট আমরা বাজারে দেখি। তো এক সময় আমরা টুথ পাউডার ব্যবহার করতাম, এখনও হয়তো গ্রামে গঞ্জে অনেকে করে। তার আগে হচ্ছে আপনার কয়লা ব্যবহার হতো এবং ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আসলে এগুলোর মধ্যে কোনটি সঠিক? যেটা হয়েছে ভাইয়া, টুথপেস্টের ব্যাপারটা অনেকেই মানে কনফিউশনে থাকে যে আসলে কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করব, এবং একই টুথপেস্ট কি বারবার ব্যবহার করা যাবে কি না, বা আসলে চেঞ্জ করে করে টুথপেস্ট ব্যবহার করা ভালো কিনা, বিশেষ কোনো মেডিকেটেড ব্র্যান্ড আছে কিনা, ব্র্যান্ড আছে কিনা, নাকি বাজারে যেগুলো পাওয়া যায় সেটাই যথেষ্ট। সেটাই তো যেটি বলবো সেটা হচ্ছে ফ্লোরাইড যুক্ত যে কোনো টুথপেস্টই ভালো। সেটি ফ্লোরাইড যুক্ত যদি হয়, এবং বাজারের মোটামুটি আমরা যেসব টুথপেস্ট এখন দেখে থাকি যে মানসম্মত, সেগুলো অনেকেই জানেন। তো সবগুলো টুথপেস্টই কিন্তু ভালো কাজ করে। তবে বাচ্চাদের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই 3 বছর বয়স পর্যন্ত আমরা বলে থাকি যে ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট ব্যবহার ক্ষেত্রে ঠিক উল্টো, এবং 3 থেকে 4 বছরের পর থেকে তারা হয়তো আস্তে আস্তে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা শুরু করবে। তো এটি একটু খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার সঞ্জিদা। আমরা একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের কেমন আছেন আমাদের অতিথি হিসেবে আছেন কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডাক্তার সঞ্জিদা হোসেন পাপিয়া। ডাক্তার পাপিয়া তিনি কাজ করছেন কনসালটেন্ট হিসেবে ভিআইপি ডেন্টাল জোনে। ডক্টর সঞ্জিদা, আমরা বিরতির আগে দাঁতের যত্নের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা আজকের আমাদের বিষয়টি হচ্ছে দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন অসুখ এবং সেই সব অসুখ থেকে আমরা কী করে ভালো থাকতে পারি সেসব নিয়ে আমাদের আলোচনা। বাচ্চাদের দাঁত নিয়ে একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে শিশুদের দাঁতের যত্নের নিয়মকানুনগুলো যদি একটু বলতেন। প্রথমত তাদের তো যে দাঁতগুলো থাকে দুধের দাঁত, কখনো কখনো দেখা যায় যে এই দাঁতগুলো কালো হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এবং অনেকে খুব একটা গুরুত্ব দিতে চান না। তারা ভাবেন যে এই দাঁতগুলো তো পড়ে যাবে। এটি আসলে কতটুকু মানে গুড প্র্যাকটিস, বা এই ব্যাপারে কতটুকু সচেতন হওয়া উচিত? একদম কমন একটা দৃশ্য আপনি বললেন, এবং এই চিত্রটা কিন্তু আমরা মানে খুবই সচেতন যারা তাদের মধ্যেও দেখি। মানে সচেতন বলতে হচ্ছে যারা শিক্ষিত যেই ক্লাসটা, তাদের মধ্যেও আমরা দেখি। আর যারা একটু মানে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে আছেন তাদের তো মানে বলাই বাহুল্য আর কি। তো এই কারণে মানে শিশুদের দাঁতের যত্নটার ব্যাপারে একটু আমরা এখন যারা ডেন্টিস্ট আছি তারা খুব মানে ফোকাস করছি। কারণ সবার আগে যেটা বলে রাখবো সেটা হচ্ছে এই যে আঁকাবাঁকা দাঁতের কথা আমরা বলি, আঁকাবাঁকা দাঁত হওয়ার মূল যে বিষয়টা, সোর্সটা, সেটি কিন্তু শিশুদের দাঁতের যত্নের অভাব। সেটার কারণেই কিন্তু আঁকাবাঁকা দাঁত হওয়ার একটা ঝুঁকি আমরা দেখতে পাই। তো সাধারণত যেটা হয়, আপনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে বাবা মায়েরা এটা মনে করেন যে বাচ্চাটির তো দুধের দাঁত, তো এটা তো কদিন পরে পড়েই যাবে, এটা এখন যত্ন না নিলেও চলবে, এবং যত্ন নেওয়া তো তাদের কাছে একটা অবহেলার বিষয় থাকে। আবার যখন সমস্যা হয় বা এই যে কালো দাগ হওয়া বা ক্যারিজ হওয়া, এটিকেও তারা যে একটা সময় মতো চিকিৎসা করানোর ব্যাপার থাকে সেটিও তারা আসলে গুরুত্বের সাথে দেখেন না। এবং একটা সময় দেখা যায় যখন দাঁতটার অবস্থা খুবই খারাপ হয়, শিশুটি ব্যথায় হয়তো কাতরাচ্ছে বা খেতে পারছে না, তখন হচ্ছে তারা ডেন্টিস্টের কাছে যায়। তো এটি খুবই ভুল একটা প্র্যাকটিস। যেভাবে আসলে আমরা বলি যে বড়দের ক্ষেত্রেও যে 6 মাস পর পরে ডেন্টাল চেকআপের কথা, সেটি শিশুদের ক্ষেত্রেও একেবারে পুরোপুরিভাবে প্রযোজ্য। যে তাদের ক্ষেত্রেও 6 মাস পর পরে আসলে যখন থেকে একটি শিশুর দাঁত ওঠা শুরু হবে, এবং আমরা কোনো ক্ষেত্রে দাঁত ওঠার আগেই আসলে যত্নটা অন্তত পক্ষে বাবা মা যাতে করতে পারেন সেই বিষয়টাও পরামর্শ দিয়ে থাকি। সেটা হচ্ছে
যখন শিশুটি ব্রেস্ট ফিডিং করছে, হয়তো তার দাঁত তখনও ওঠেনি, তার জিহ্বার পরিষ্কারটা, তার মুখের ভেতরের যে পরিচ্ছন্নতাটা সেটি মেনটেন করতে হয়। খুব সফট একটা কাপড় দিয়ে মানে খাবারের পরে মুখের ভেতরটা পরিষ্কার করানো, এবং পুরো ওভারনাইট যে দুধ খাওয়ানোর যে প্রক্রিয়াটা, সেই অভ্যাসটাকে যাতে না করানো হয় সেটি, এবং দাঁত ওঠার পরে ব্রাশ করার যে প্র্যাকটিসটা সেটি বাবা মাকে করতে হবে, অবশ্যই করতে হবে। অনেকে বলেন যে বাচ্চা তো ব্রাশ করতে চায় না, এটি আসলে আমরা বলবো যে আসলে চেষ্টা হয়তো সেভাবে করা হয় না। বাবা মা যদি খেলার ছলে সুন্দর একটা ব্রাশ দিয়ে, একটা খুব সুন্দর ফ্লেভারের একটা পেস্ট দিয়ে তার সাথে যদি প্রতিদিন অভ্যাসটা এবং করেন, নিজেরা করছেন ওই সময় যদি বাচ্চাকে নিয়ে দেখেন, বাচ্চারা কিন্তু কপি করতে পছন্দ করে। এবং এই যে আয়নার সামনে যখন দেখেন যে তার প্রিয় মানুষটি তার সাথে সাথে ব্রাশ করছে, তখন কিন্তু সেই বাচ্চাটি মানে ইচ্ছা হয় বা আগ্রহ প্রকাশ করে, সেটি তখন কিন্তু সে খেলার মতো করে তার অভ্যাসে রপ্ত করে নেয় ব্রাশ করার ব্যাপারটা। তো এটি অবশ্যই 2 বেলা যেভাবে বড়রা ব্রাশ করেন 2 বেলা, বরং শিশুটি যদি ব্রাশ করে তাহলে কিন্তু আরো বেশি কার্যকর হয় বাচ্চাটির দাঁতটা ভালো রাখার ক্ষেত্রে। এই দাঁতগুলো যখন কোনো সমস্যা হয়, যখন আমরা দেখি যে কালো দাগ পড়ছে বা একটা স্পট পড়ছে, একটা ক্যারিজ হচ্ছে, তখন কিন্তু দেরি না করে আসলে ডেন্টিস্টের কাছে চলে যেতে হবে। কারণ এই দাঁতটা শুরুর দিকে যদি ডেন্টিস্টের কাছে আসা হয় বা নেওয়া হয়, সেক্ষেত্রে দাঁতটা ফিলিং দিয়ে যতটা সহজে সমাধান করা সম্ভব, পরবর্তীতে দেরি হয়ে গেলে সেই দাঁতটা সমাধান করা যায়, কিন্তু একটা শিশুর কিন্তু কাজ করানোটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার, ওই সমাধানটা তত সহজ থাকে না, এবং সেটি বাবা মাও তখন কষ্ট পান, বাচ্চাটি কষ্ট পান, তখন নানাভাবে আসলে এটা জটিল হয়ে যায় প্রক্রিয়াটা। তো তখন বাবা মা আবার খুব সুন্দর করে আমাদেরকে বলেন দাঁতটা তুলে ফেলে দেন। তো এটি খুবই ভুল একটা ব্যাপার, কারণ এক এক দাঁত পড়ার একটা টাইম আছে, সেই দাঁতটা ওঠার একটা টাইম আছে, ওই টাইমটা যদি মেনটেন করা না হয় তাহলেই কিন্তু ভবিষ্যতে এই শিশুটির আঁকাবাঁকা দাঁত হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এটি এই কারণেই আমি বলবো বাবা মাকে যে যাতে সমস্যাটা না হয় সেটির জন্য প্রতিরোধের দিকে অবশ্যই মাথায় রাখা, যত্নটাকে মেনটেন করা, এবং যদি কোনো কারণে ক্যারিজ বা যে ব্ল্যাক স্পট, কালো দাগ হয়ে যায় বাচ্চার ক্ষেত্রে, অবশ্যই শুরুর দিকে যাতে ডেন্টিস্টের কাছে তারা চলে যান, যাতে করে শুরুর দিকেই খুব সহজে সমাধানটা করা যায়। আঁকাবাঁকা দাঁত একটি প্রসঙ্গ আপনি বললেন, যেটি যে সঠিক সময়ে সঠিক যত্ন না নিলে পরে শিশুদের পরবর্তী ক্ষেত্রে আঁকাবাঁকা দাঁত হতে পারে। এখন যাদের দাঁত আঁকাবাঁকা, অনেকের জন্মগতভাবেই বা বিভিন্ন কারণে দাঁত আঁকাবাঁকা হতে পারে, তো এটি সমাধান কি আঁকাবাঁকা দাঁতের? আঁকাবাঁকা দাঁতের যদি হয় সেক্ষেত্রে সাধারণত আমরা বলি যে 9 বছর বয়স থেকে যখন সবগুলো দাঁত পড়ে গিয়ে উঠে যায়, তো মোটামুটিভাবে 9 বছর বয়স থেকে 13 বছর বয়স এর মধ্যে যদি আসা হয়, সেক্ষেত্রে কিন্তু আঁকাবাঁকা দাঁতের চিকিৎসাটা খুব সহজে করা যায়। তো আমরা দেখি যে ব্রেসেস পরানো, এবং এখন অত্যাধুনিকভাবে অ্যালাইনার একটা ডিভাইস এসে গেছে, তো সেই অ্যালাইনারের মাধ্যমে কিন্তু দাঁতের যে আঁকাবাঁকা দাঁত সেটি খুব সহজেই তার চিকিৎসা করা সম্ভব। এবং সাধারণত অনেকে জিজ্ঞেস করেন যে কতদিন সময় লাগবে, তো আমরা যত বছর বাচ্চাটি বা সেই মানুষটি যত বছর, দেখা যায় যে 13 বছরের বাচ্চা, সেক্ষেত্রে 13 মাস প্লাস মাইনাস 2-3 মাস হয়তো আরও বেশি লাগতে পারে, এরকমভাবে আমরা একটা হিসাব দিয়ে থাকি। যদি ব্রেসেসটা পড়াতে পারে এবং সেই রিটেনশনটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু আঁকাবাঁকা দাঁত অর্থোডন্টিক্স ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান করা সম্ভব, এবং পরবর্তীতে সেটি একটু মেনটেন করার ব্যাপার আছে। অনেক সময় কিন্তু আমরা দেখি যে আঁকাবাঁকা দাঁত ঠিক করার পরে আবার জায়গাটা মানে আবার আগের জায়গায় চলে আসে। তো এই রিটেইনারগুলো যাতে ঠিকঠাক মতো করা হয়, সে কারণে একজন স্কিলড অর্থোডন্টিস্ট যারা আছেন তাদের মাধ্যমে, বিশেষ করে সবার আগে একজন ডক্টর ডেন্টিস্টের সাথে আসলে ব্যাপারটির সাথে কনফার্ম করে একজন অর্থোডন্টিস্টের মাধ্যমেই আসলে এই আঁকাবাঁকা দাঁতের চিকিৎসাটা করানো উচিত। অন্য কোথাও গিয়ে আসলে এর কোনো লাভ নেই। বা যদি কেউ মনে করেন, আমাদের দেশে আমরা দেখি যে বিডিএস ডক্টরের বাইরে বাংলাদেশে অন্ততপক্ষে এই অপচিকিৎসকের প্র্যাকটিসটা ডেন্টাল সার্জনদের বা ডেন্টিস্টের ক্ষেত্রে অনেক বেশি আমরা দেখি। তাদেরকে আমরা দেখি যে তারা বিডিএস ডক্টরের চেয়েও অনেক শান শকতপূর্ণ চেম্বার নিয়ে তারা বসে আছেন, এবং প্রচুর রোগী তাদের কাছে যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এটি বাংলাদেশে খুব দেখা যাচ্ছে। তো এটি সাধারণত
করে থাকে তারাই, যারা আসলে একটু কম খরচে কাজ করাতে চান। তো এই জায়গাটিতে আমি একটু বলবো যারা সচেতন নাগরিক আছেন যে আসলে পুরো বিশ্বে কিন্তু ডেন্টাল ট্রিটমেন্টটা একটু এক্সপেন্সিভ, তো সেই তুলনায় বাংলাদেশে ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু যথেষ্টই রিজনেবল। তবে মানে খরচের কথা চিন্তা করে কেউ যদি কোয়াকের কাছে চলে যান, এই ভুলটা কেউ করবেন না, তাহলে ভবিষ্যতের জন্য এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং অনেক বেশি মানে আরো বেশি কি বলবো, আরো বেশি খরচের ব্যাপার হয়ে যাবে সেটিকে আবার ঠিক করা। এই কারণে একটু বুঝতে হবে। অনেকে বলেন যে আমরা আসলে কিভাবে বুঝবো একজন বিডিএস ডক্টর কিনা বা একজন তিনি কোয়াক কিনা, এটি বুঝবো কিভাবে? তো এটি আমরা সাধারণত বলে থাকি যে তার ভিজিটিং কার্ডের বা আমরা আমাদের সাইনবোর্ডে, চেম্বারের সাইনবোর্ডে কিন্তু আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়ে থাকি, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার। সেই নাম্বারটির সাথে যখন ওয়েব পেজে যখন কেউ দেখবেন যে ওখানে আমাদের নাম্বারটা আছে কিনা, সেটি যদি দেখেন যে না নাম্বারটি ওখানে পাওয়া গেছে, বিএমডিসি রেজিস্ট্রেশন যে নাম্বারটা, সেটির সাথে মিলিয়ে দেখলে কিন্তু খুব সহজেই বুঝে নেওয়া যায় যে তিনি কি আসলে সত্যিকারের বিডিএস ডক্টর নাকি হচ্ছে কোয়াক। তো আমরা সাধারণত বলি যে বিডিএস ডক্টর নয় তো তিনি ডেন্টিস্ট নয়, এটি মোটামুটি আমাদের একটা স্লোগান। এর বাইরে যদি কেউ যেতে চান তাহলেই আসলে সেই বিপদের দায়িত্ব আমাদের কারোই থাকবে না, যদিও পরবর্তীতে আমাদের কাছে আসতে হয় তাদেরকে, কিন্তু সেই অনেক ক্ষতি করে আসে। অপচিকিৎসা তো আসলে মানুষের জন্য ক্ষতিকর এবং অনেক সময় সেটি একটি স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং যে খরচ বাঁচানোর জন্য আসলে সাধারণত এই ধরনের অদক্ষ চিকিৎসকদের কাছে এবং জীবাণুমুক্ত করার যে প্রসিডিউর গুলো, আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, তারা স্টেরিলিটি সম্পর্কে তাদের জ্ঞান এবং তাদের সচেতনতা সেটা থাকবে না। পুরোপুরি ভাবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেটি মেইনটেইন করে না, বেশিরভাগ ক্ষেত্রেই জীবাণুমুক্ত হয় না। এটির কারণে বিভিন্ন ধরনের মানে এইচআইভি ভাইরাস পর্যন্ত সংক্রামক রোগগুলো কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে। সেই বিষয়টি অবশ্যই সবার মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনাদের একটি ট্রিটমেন্ট আপনারা করে থাকেন খুব কমন আর কি, মানে রুট ক্যানেল। এই রুট ক্যানেল চিকিৎসাটা আসলে কি এবং এটি কোন ধরনের সমস্যার ক্ষেত্রে রুট ক্যানেল করা হয়? রুট ক্যানেল ট্রিটমেন্টটা খুবই বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত এবং খুবই জনপ্রিয়। আমাদেরকে অনেকে রোগীরা এসেই বলেন যে আমার দাঁতের সমস্যা হয়েছে, আমার রুট ক্যানেল ট্রিটমেন্ট লাগবে। তো এটি ভালো, রোগীরা জেনে বুঝে তারপরে আসছেন। তো রুট ক্যানেল ট্রিটমেন্টটা সাধারণত দাঁতের যে ক্ষয়রোগ ক্যারিজ, সেটি যখন আমরা দেখি যে সেই ক্যারিজ বা ক্ষয়রোগটা অনেক গভীরে চলে গেছে, যেটি ফিলিংয়ের মাধ্যমে আর তখন হয়তো সমাধান করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য সাজেশন দিয়ে থাকি। এবং এই অ্যাডভাইসটা, রুট ক্যানাল ট্রিটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই যদি অনীহা প্রকাশ করেন, প্রধান কারণটাই এটা থাকে যে কয়েকবার আসতে হয়। তো সবার জ্ঞাতার্থে এটি এখন আমরা বলতে চাই যে এখন কিন্তু আমরা সিঙ্গেল সিটিং আরসিটিও করে থাকি, তো সেটিও সম্ভব। কারো ক্ষেত্রে অবশ্যই সেটি ডিপেন্ড করে পেশেন্ট সিলেকশন এবং কোন ধরনের সমস্যা তার হচ্ছে তার উপরে। তবে অনেকের ক্ষেত্রেই এটি সিঙ্গেল সিটিং আরসিটি করা যায়, রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায়। আর কারো ক্ষেত্রে মাল্টিভিজিট করতে হয়, কারণ দাঁতের যে ইনফেকশনটা বা দাঁতের গোড়া যদি কোনো ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওখানে একটা ড্রেসিং দেওয়ার পদ্ধতি রয়েছে। এই ড্রেসিংটা আমরা যতদিন পর্যন্ত না দাঁতের গোড়ার ইনফেকশনটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে ততদিন পর্যন্ত এই ড্রেসিংটা আমাদের দিতে হয়। সো দাঁতের সুস্থতা রক্ষার্থেই এটা মাল্টিভিজিট করা প্রয়োজন এবং রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে একটা দাঁতকে পুরোপুরিভাবে ইনফেকশন মুক্ত করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে বলেন যে আমার, এবং রুট ক্যানাল ট্রিটমেন্টটা শুরু করার পরপর দাঁতের ব্যথার যে সমস্যা সেটি কিন্তু পুরোপুরিভাবে চলে যায়। এবং আমরা অনেক সময় চিত্রটা দেখতে পাই, যেহেতু রুট ক্যানাল ট্রিটমেন্ট একটা এমন একটা সমস্যা যে দাঁতের ব্যথা হওয়ার জন্য আমরা দেই এটা, এবং ব্যথা যখন চলে যায় তখন রোগীর আর মানে সেই আগ্রহটা থাকে না যে পরবর্তী ভিজিটগুলোতে আসার। এবং পরের যে স্টেপটা আমরা সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে যেই কাজটা করি, যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতের কিন্তু পাল্প যেটা আছে, ইনফেক্টেড পাল্প, সেটিকে আমরা সরিয়ে ফেলি এবং সেই জায়গায় একটা আর্টিফিশিয়াল পাল্প দেওয়া হয়। এবং সেই যেই প্রসিডিওরটা, এই প্রসিডিওরটার পরবর্তীতে দাঁতের সাথে যে আর্টারি সাপ্লাই বা ব্লাড সাপ্লাইয়ের ব্যাপারটা রয়েছে সেটি কিন্তু সংযোগটা থাকে না। তো এতে করে দাঁতের যে পুষ্টিটা সেটিও দাঁত পায় না। আচ্ছা, আমাদের একজন দর্শক আছেন, দর্শকের ফোনটা নিয়েছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। জি, আমি জিনি রহমান বলছি, জি, ঢাকা থেকে। জি, আমি জানতে চাচ্ছি যে আমার মেয়ের হচ্ছে যে আপনার দাঁতে কালো দাগ হয় এবং কয়েক মাস আগেই পরিষ্কার করছি, আবার আপনার 5-6 মাস পর আবার হয়, এটা কেন হয়? কালো দাগ
আচ্ছা, বয়স কত আপনার মেয়ের? বয়স হচ্ছে আপনার 25। 25? জি। ওকে ডক্টর। আচ্ছা, জি। ধন্যবাদ। দর্শক, এখন যেটি হয়েছে যে অনেক সময় দাঁতের কালো দাগ হয়ে থাকে, দাঁতের যে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে পদ্ধতিটা সেটি অনেক সময় ঠিক নাও হতে পারে। কিছুদিন পরপর হয়তো তা অনেকের দাঁতে আছে যেটা অনেকেরই দাঁতের পাথর, সেটি জমার যে টেন্ডেন্সিটা সেটি অনেক বেশি থাকে। আবার অনেক ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমরা দেখি যে আয়রনজনিত যে পানিগুলো, আয়রন বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু দাঁতের স্পট বা কালো দাগ হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে। তো এটি অবশ্যই ডেন্টিস্টের কাছে আসলে যেতে হবে। তিনি দেখে যদি বলেন যে না ঠিক আছে এটি কিছুদিন পর পর মানে পানির কারণে হচ্ছে, তাহলে আসলে পরিষ্কার করা ছাড়া বা পানিটাকে চেঞ্জ করা ছাড়া আর তো কোনো উপায় নাই। আর যদি আয়রনজনিত পানি ছাড়া অন্য কোনো কারণে হয় বা ক্যালকুলাস বা স্টোন জনিত সমস্যা থেকে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন পর পরে বা 6 মাস পর পরে দাঁতটাকে পরিষ্কার করতে হবে এবং একটু সাবধানে চলতে হবে এবং যেভাবে দাঁত যত্ন নেওয়ার কথা আমি বলেছি সেই যত্নগুলো নিতে হবে। স্কেলিং এবং পলিশিংয়ের মাধ্যমে দাঁতের যে কালো দাগ স্টেইন যেটি আছে সেটিকে কিন্তু পরিষ্কার করা যায়। পাথর এবং দাঁত পরিষ্কার বা দাঁতের স্টেইন রিমুভ করার জন্য স্কেলিং এবং পলিশিং খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। আরেকটা বিষয় আছে টুথ হোয়াইটেনিংয়ের ব্যাপারে অনেকে বলে থাকেন। তো টুথ হোয়াইটেনিংটা সাধারণত আমরা করে থাকি একটু যাদের দাঁতটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে অনেক বেশি ডিসকালার হয়ে গেছে, তাদের জন্য আমরা টুথ হোয়াইটেনিংয়ের কথা বলি। এবং যারা একটু সেলিব্রিটি টাইপের যারা মনে করেন তাদেরকে একটু শোবিজে দেখানোর জন্য, তারা সাধারণত এই টুথ হোয়াইটেনিংয়ের ট্রিটমেন্ট প্রসিডিওরটা ব্যবহার করেন। আদারওয়াইজ টুথ হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে আমরা কিছু পেশেন্ট সিলেকশনের ব্যাপারে একটু মেনটেন করতে হয়। টুথ হোয়াইটেনিংয়ের পরবর্তীতে এটি আসলে মেনটেন করার একটা ব্যাপার রয়েছে। একবার করলে এটি করতে হয় এবং 6 মাসের আগে করা যায় না। আমরা যে ধরনের ফুড হ্যাবিট দেখা যায় যে একটা হলুদ মানে মশলা জাতীয় খাবারগুলো আমাদের কিন্তু একটু বেশি খাওয়া লাগে, তো তখন কিন্তু টুথ হোয়াইটেনিং করা যে দাঁতটা, সেই দাঁতে একটু ঘন ঘনই আসলে খুব অল্পতেই দাঁতটা হলদে ভাব চলে আসে। তো এই কারণে একটু মেনটেন করতে পারলে তাদের ক্ষেত্রে টুথ হোয়াইটেনিং তারা করতে পারেন। আদারওয়াইজ 6 মাস থেকে 1 বছর পর পর স্কেলিং এবং পলিশিং করলে দাঁতের যে দাগ ময়লা পাথর সেগুলো কিন্তু দূর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আবারও একটি বিরতি নেওয়ার সময় হলো, নিচ্ছি বিরতি, ফিরে আসবো খুব শিগগিরই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকের কেমন আছেন আমরা কথা বলছি দাঁত ও মুখগহ্বরের অসুখ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। ডাক্তার পাপিয়া, আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, এখন একটু মুখগহ্বরের কিছু অসুখ নিয়ে কথা বলতে চাই। আমরা শুরুতেই বলেছিলাম যে মুখগহ্বরের অসুখ বলতে হচ্ছে আমরা আলসার এবং ক্যান্সার, এই বিষয়গুলোকেই আমরা সাধারণত রাখি, এবং বাংলাদেশ মুখগহ্বরের ক্যান্সারের জন্য অত্যন্ত ক্যান্সার প্রবণ যে দেশগুলো আছে সব তার মধ্যে একটি, সম্ভবত তৃতীয় বা চতুর্থ, এরকম একেবারে শুরুর দিকে, একদম শুরুর দিকে। তো এই মুখগহ্বরের ক্যান্সার আসলে কেন হয়, এর কারণ কি, ট্রিটমেন্টের কথাটা আমরা পরে জানবো, আগে আমরা একটু জানতে চাই যে কারণটা কি। এটাই মানে আসলে তো যে ক্যান্সারের যেগুলো হয় মানে ঝুঁকিপূর্ণ বা রিস্ক ফ্যাক্টর যেটা হয় সেটি মানে মুখের যে ক্যান্সার বা ওরাল ক্যান্সার যেটি আমরা বলে থাকি, তার রিস্ক ফ্যাক্টর হিসেবে সর্বপ্রধান এবং সর্বপ্রথম যে ফ্যাক্টরটার কথা বলা হয় সেটা হচ্ছে পান, সুপারি, জর্দা, সাদা পাতা, গুল, খৈনি, এই যে খাওয়ার যে অভ্যাসটা, এটি হচ্ছে সর্বপ্রধান একটা কারণ। এবং এই কারণটা সবচেয়ে বেশি সাধারণত হয় এই কারণে যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে স্মোকিংয়ের ব্যাপারে ধর্মীয় একটা ব্যাপার থাকে, বা অনেকে মনে করেন যে স্মোকিংটা তো অবশ্যই শরীরের জন্য কখনোই ভালো না, কিন্তু পান খাওয়ার ব্যাপারে কিন্তু আমরা দেখি যে সেই বাধাটা নাই। এবং এই কারণে অনেকেই আমাদের গ্রামের যারা আছেন বা মানে একটু বয়স হয়ে গেলেই তারা মনে করেন যে পান খাওয়াটা একটা অভ্যাসে তারা পরিণত করেন, এবং এই অভ্যাসটা যে তাদেরকে কতখানি এই মুখের মানে ক্যান্সারের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন এটা হয়তো তারা চিন্তাই করতে পারেন না। এবং সবচাইতে দুঃখজনক ব্যাপার বা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে যে পান খাওয়া দাঁতে বা পান খাওয়া মুখের ভেতরে সেন্সেশন থাকে না। একটা আলসার শুরু হলে বা একটা মুখের দাঁতের
প্রবলেম শুরু হলে, একটা যদি শার্প টুথ থাকে, কোনো একটা জায়গায় যদি দাঁত ভাঙা থাকে, সেই ভাঙা দাঁতের ঘষায় কিন্তু এক ধরনের আলসার তৈরি হয়, ট্রমাটিক আলসার বলা হয়। এই আলসারটাও কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে ক্যান্সারে পরিণত হতে পারে। তার মানে একটি ভাঙা দাঁতও কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে একেবারেই। এবং একটা ডেঞ্চার, আমরা যখন দেখি যে ডেঞ্চার পড়ে আছে কেউ দীর্ঘদিন, সেই ডেঞ্চারটা থাকার কারণে তালুর মধ্যে যে প্লেটটা থাকে, ওই প্লেটটায় কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে এবং ওখানে মেনটেনেন্সটা ঠিকভাবে না করার কারণে এক ধরনের ক্যান্সার হয়ে যেতে পারে। তো এই যে মানে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত যেই জায়গাটাতে কন্টিনিউয়াস ইরিটেশন হচ্ছে, সেই ইরিটেশনের কারণে কিন্তু একটা ক্যান্সার হয়ে যেতে পারে। তো যেটি বলছিলাম যে পান খাওয়া দাঁতের ক্ষেত্রে যেটি সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে এই সেন্সেশনগুলো তিনি কিন্তু পাচ্ছেন না, তিনি বুঝতে পারছেন না যে তার দাঁতে। তিনি আরও এটি বলেন যে আমি ব্যথা ট্যাথা হলে পান খেলে দেখি যে ব্যথা থাকে না। তো এটি তো তার জন্য আরও বেশি মারাত্মক। আপনি ব্যথা হলে কিন্তু বুঝবেন যে আপনার দাঁতে বা আপনার মুখে কোথাও একটা সমস্যা হয়েছে, কিন্তু যখন আপনি এই ব্যথাটা বুঝতে পারছেন না, তখন সেই জিনিসটাকে নিয়ে আপনি পুষে রেখেছেন। তো দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো থাকতে থাকতে, এবং আমরা সাধারণত বলি যে কোনো আলসার, যে কোনো ধরনের মুখের ভেতরের ক্ষত বা আলসার 2 সপ্তাহের বেশি যখন থাকবে কারো মুখে, সেটি নিয়ে তখন কিন্তু একটু মানে দরকার আছে একজন ডক্টরের কাছে যাওয়ার। তো দুটো চিত্র আমরা দেখতে পাই। অনেকে আছেন যে মুখে আলসার হলেই আমাদের কাছে ছুটে আসেন, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মুখের ক্যান্সার নিয়েও অনেকে বসে থাকছেন। তো মুখের ভেতরে আলসার মানেই ক্যান্সার নয়, কিন্তু আবার আলসার নিয়ে আপনি 2 সপ্তাহের বেশি হলে বা দীর্ঘদিন বসে থাকবেন, সেটিও করা যাবে না। তো এটি একটু মাথায় রাখতে হবে। মুখের ভেতরের এই ক্যান্সারটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেক লেট স্টেজে আসে, এবং তার কারণে মুখের ভেতরের অনেকগুলো ক্ষতি হয়ে যায়। ভেতরের যে অনেকগুলো স্ট্রাকচার, সেটি লস হয়, এবং সেটির অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আবার আগের অবস্থায় আসলে ফিরিয়ে আনা অনেকের ক্ষেত্রেই কিন্তু কষ্টকর হয়ে যায়। যদিও এখন অনেক ধরনের রিকনস্ট্রাকশন সার্জারি হচ্ছে, অনেক ধরনের মাইক্রো সার্জারি হচ্ছে। তো এই সার্জারিগুলোর মাধ্যমে বাংলাদেশে যারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছেন, তারা খুব সুন্দরভাবে এটি কাজ করছেন ভালো, কিন্তু আসলে এবং কেমোথেরাপির পরে তারা আসলে পুরোপুরি স্বাভাবিক লাইফে কিন্তু যেতে পারেন না। তাই আমরা বলি যে কোনো রোগের ক্ষেত্রে, বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা বাংলাদেশের যারা ডেন্টিস্ট আছি, তারা এটিকে খুব সুন্দরভাবে সফলভাবে কিওর করতে পারছি, কিন্তু সেই যে স্বাভাবিক জীবনটা, সেটি কিন্তু তিনি আর ফেরত পাচ্ছেন। এবং কারো কারো ক্ষেত্রে আসলেই আবার সেটি সমাধানের বাইরেই চলে যায়, এতটাই দেরিতে তারা চলে আসেন। তাই প্রিভেনশনের জন্য বা প্রতিরোধের জন্য সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে কারো যদি এই ধরনের অভ্যাস থাকে, পান, জর্দা, সাদা পাতা, গুলখৈনি তাহলে এবং সুপারি, সেটি অবশ্যই পুরোপুরিভাবে অভ্যাস ত্যাগ করতে হবে। যদি কেউ মনে করে থাকেন আমি তো দীর্ঘদিন খাচ্ছি, সমস্যা নেই, তো হ্যাঁ আমার মা খেয়েছে, আমি খেলে সমস্যা নেই, তো এই ধারণাগুলোকে পোষণ করে থাকলে সেটি হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। সেটি করা যাবে না। এবং কারো মুখের ভেতরে যদি ভাঙা দাঁতের অংশ থাকে, ডেঞ্চার থাকে, সেটি অবশ্যই ডেন্টিস্টের মাধ্যমে তাকে দেখিয়ে সে জায়গাগুলোকে পরীক্ষা করাতে হবে। এবং 2 সপ্তাহের বেশি যদি কারো মুখের মধ্যে আলসার বা ঘা থাকে, সেটি অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে, যে এটি কি স্বাভাবিক যে আলসার, সেটি নাকি কোনো উদ্বিগ্ন হবার মতো কোনো ব্যাপার রয়েছে। তো সেটি অবশ্যই পুষে রাখা যাবে। মুখগহ্বরের ক্যান্সার হলে তার চিকিৎসা কি? চিকিৎসায় যেটি বললাম যে অবশ্যই কেমোথেরাপি দিতে হবে, এবং একটা সময়ে অবশ্যই সার্জারির ব্যাপার রয়েছে, এবং সার্জারির পরবর্তীতে রিকনস্ট্রাকশন, যদি আপনার চোয়াল যদি এটার সাথে ইনভলভ থাকে, অবশ্যই চোয়াল কেটে আবার নতুন করে সেটিকে রিকনস্ট্রাকশন করা লাগবে। এবং তার সাথে সাথে স্কিনের একটা ব্যাপার রয়েছে, তার সাথে যারা প্লাস্টিক সার্জন রয়েছেন, তাদের একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু এটিকে আবার নতুনভাবে তৈরি করা সম্ভব। এটি আমাদের দেশে করছেন অনেকেই, এবং সফলভাবেই হচ্ছে। তবে সবচেয়ে ভালো হয় যদি কোনো সমস্যা হয়, যত প্রাইমারি স্টেজে আসবে, যত তাড়াতাড়ি হবে, সেই চিকিৎসাটা তত সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই দেরি করা যাবে না। এটি মুখের মধ্যে অনেকেই নিয়ে বসে থাকছেন এবং মনে করছেন, অনেকে জড়তা, এক ধরনের স্টিগমা কাজ করে, আমি বললে হয়তো কি না কি করে ফেলবে, এই চিন্তাটা নিয়ে রাখা যাবে না। মুখের মধ্যে কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখলে, এবং অনেকে মনে করে থাকেন আমার তো ব্যথা নাই, তো এটি নিয়ে বসে
আসলে মনে হয় কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্যান্সারের যে লেশনগুলো সেগুলো কিন্তু ব্যথাহীন থাকে। এটি কিন্তু খুবই মানে ব্যথা না থাকার কারণে তারা মনে করে যে ইটস ওকে, আমার তো ব্যথা নাই। হ্যাঁ, এটি এই কারণে, এবং এই কারণেই কিন্তু যে আমরা যে বলি 6 মাস পর পর একটা চেকআপের জন্য, তাহলেই কিন্তু খুব সহজেই ডেন্টিস্টের মাধ্যমে এই সমস্যাগুলো বের করে আনা সম্ভব। তাই সবচাইতে বড় যে পরামর্শটা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরামর্শ সবার জন্য, সেটা হচ্ছে মুখের এই জাতীয় ক্যান্সার বা আলসার প্রতিরোধের জন্য 6 মাস পর পর একটা সেশন আসলে দিতে হবে, একটা চেকআপের প্রয়োজন আছে, এবং যে অভ্যাসগুলোর কথা আমি বললাম এই অভ্যাসগুলো পুরোপুরিভাবে ত্যাগ করতে হবে। খাওয়া দাওয়া নিয়ে একটু বলেন, কি ধরনের খাবার দাবার খেলে দাঁত ভালো থাকবে? এটি খুব কমন, এটি, এবং সবাই খুব জানতে চান যে আসলে কি খেলে দাঁত ভালো থাকবে। তো যেটি আছে যে আমরা সাধারণত বলি যে দাঁতটাকে শক্ত মজবুত, যে কোনো হাড় বা দাঁতের যে মজবুত বা স্ট্রেংথটাকে মেনটেন করার জন্য ক্যালসিয়ামজনিত খাবার খুব উপকারী। তো সেটি অবশ্যই জন্মের পর থেকেই আমরা বলি, একেবারে শিশু বয়স থেকে যখন হাড় গঠনের ব্যাপার থাকে তখন থেকে আসলে করতে হয়, এটি অবশ্যই করতে হবে। এবং তার সাথে সাথে দাঁতের কালার মেনটেন করা, আমরা দেখি যে অনেকেরই দাঁতের ডিসকালার হয়ে যায়, তো ডিসকালার যাতে না হয় সেজন্য অতিরিক্ত রকমের চা কফি খাওয়ার অভ্যাস যাদের থাকে সেটি অবশ্যই একটু লিমিটেড ওয়েতে করতে হবে, ওই জায়গাটাতে একটু কন্ট্রোল করতে হবে। অনেকে আছে একটু অ্যাসিডিক ফুড বেশি খান, যেমন হচ্ছে টক জাতীয় খাবারগুলো, লেবু জাতীয় খাবারগুলো একটু খাচ্ছেন, বা লেবু পানি খাচ্ছেন, একটু ডায়েটিংয়ের কারণে হচ্ছে লেবু খাচ্ছেন প্রতিদিন, ভিনেগার খাচ্ছেন, তাতে করে কিন্তু দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, এবং দাঁত ক্ষয় হলে তখন কিন্তু দাঁতে হলুদের যে ভাবটা, ডেন্টিনটা যেহেতু এক্সপোজড হয়ে যায়, তো সেক্ষেত্রে দাঁত হলুদ হয়ে যায়। তো আমরা সাধারণত বলি যে তো খাবার খাওয়ার সাথে সাথে কুলি করে ফেলতে হবে, এবং কিছু থাকে, ফল থাকে, যেমন হচ্ছে আপনার গাজর, তারপরে একটু মানে যেগুলো কচকচে ফল যেগুলো আমরা বলি আপেল, তারপর ক্যাপসিকাম, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো কিন্তু দাঁত পরিষ্কার রাখার ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা পালন করে। এবং শসা, ফাইব্রাস খাবারগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা। সবসময় তো আসলে বলি যে কার্বোহাইড্রেট বা কার্ব হচ্ছে যে কোনো রোগের জন্য কিন্তু একটা বড় মাধ্যম হিসেবে কাজ করে। তো দাঁতের ক্ষেত্রেও সেটাই, যে যতটুকু সম্ভব কার্বোহাইড্রেটটা আসলে কম খাওয়াই ভালো, এবং গ্লুকোজ বা মিষ্টি জাতীয় খাবারগুলো খাওয়ার সাথে সাথে দাঁত যাতে পরিষ্কার করা হয়, মুখের ভেতরটা যাতে ক্লিন করা হয়, এটি অবশ্যই মাথায় রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বাবা মায়েরা এসে কমপ্লেন করেন বাচ্চা তো চকলেট খাচ্ছে বেশি, আইসক্রিম খাচ্ছে বেশি। তো আমরা সাধারণত যেটা বলি যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু তাদের জন্য গ্লুকোজটা গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে ভালো ব্র্যান্ডের চকলেট খাওয়াতেই পারেন, বা কেক খাবে, পেস্ট্রি খাবে, কিন্তু খাওয়ার পরে তার দাঁতটা পরিষ্কার যাতে সে করতে পারে, সেই জায়গাটাতে সেই অভ্যাসটুকু করে ফেলতে পারলে মানে বাচ্চার দাঁতের জন্য ভালো। তাহলে তাকে চকলেট পেস্ট্রি খাওয়া বাদ না দিয়ে দেওয়া যাবে না, কারণ বাচ্চারা এগুলো পছন্দ করে, এবং হয়তো পরিমিত খাওয়ার কথা বলা যেতে পারে। আরেকটা হলো যে যখন খাবে খাওয়ার পরে তারা দাঁতটাকে এবং মুখটাকে পরিষ্কার করে নেবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর পাপিয়া। আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করলাম, এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আশা করছি আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারাও আজকের এই আলোচনা থেকে যথেষ্ট উপকৃত হয়েছেন, এবং দাঁতের যত্নে আমাদেরকে কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে তারা জানতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের নেক্সাস টেলিভিশন এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ ভাই আপনাকেও, এবং নেক্সাস টেলিভিশনকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের সকলের দাঁত যেন ভালো থাকে, আমাদের দাঁত থাকতে যেন আমরা দাঁতের মর্যাদাটা বুঝি, এবং আমরা মৃত্যুর সময় যেন সুস্থ দাঁত নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেটি যেন আমাদের প্রত্যয় হয়, এবং এটি যেন আমরা যেন এই বিষয়গুলোকে মেনে চলি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে বলেছি, যে করণীয় কথা বলেছি, সেটি শুধু শোনাতেই যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে সেগুলো পালন করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।